আমি রাসেল আছির সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আজকে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন, এই ঘটনাটা খুব খুব এনজয় করবেন। এবং চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসলে থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে পরপর ঘটনা বললে রাসেল ভাই কেমন জানি দেয় শোনায়। ঘটনা একটাই, কিন্তু কানেক্টিং কিছু ঘটনা, যেমন আমি বাংলাদেশে আসার পরে রিসেন্টলি যখন বাংলাদেশের বাইরে গেছি, এটা কানেক্টিং ঘটনা, মানে কানেক্টিং ঘটনা আমি আসার পরে জিনিসগুলো একটু ফিল করেছি আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা, ফিল বলতে ভাই ফিলই আর কি বলতে পারেন, যে দেখি নাই কিছু। আচ্ছা, জিনিসটা অনেকে যেরকম দেখে আমাকে বলছে, আমি শুনছি, এখানে শেয়ার করছি। আমি এটা রাসেল ভাই কিছুটা ঘরের মধ্যে ফিল করেছি। আচ্ছা। তো আমার বোনের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তো বাসার মোটামুটি খালি থাকে। তো আমার ওয়াইফ তখন আমার শ্বশুর বাড়িতে ছিল মিরপুরে। তো কাহিনী হচ্ছে যে আমার ঘটনা থেকে একটু বলি হালকা, পরবর্তীতে সময় আমি নেক্সট ঘটনায় যাই। ওই দিন রাতের বেলা রাসেল ভাই আমি মানে গেম খেলি তো রাসেল ভাই জানেন আগে সেই 2010-এ বলেছি গেম খেলার পরে আমি একটু পড়তে বসছিলাম। আমার রাত 3টা বেজে গেছে তখন। হঠাৎ করে আমার রুমের মধ্যে নক। আমি প্রথম কে, একটু জোরেই জিজ্ঞেস করি কে, কি হয়েছে, আমি এভাবেই জিজ্ঞেস করি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে আমি দেখি যে কেউ কোনো সারা শব্দ নাই, আর আমার ঠিক রুম থেকে বের অপোজিটে রুম আমার বাবা মার। তো বাবা মা বছর 2 হয় দরজাটা খুলেই ঘুমায়, কারণ এই আমার ছোট ভাইটা ড্রয়িং রুমে শুতো। তো আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সে তার নিজের রুমে চলে গেছে। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর দরজা নক। আমি দরজাটা খুলে ফেললাম, দেখি আমার ছোট ভাই দাঁড়ায় আছে, হাত পা কাঁপতেছে। আসলে তোমার কি হয়েছে? যে তুই তো আমার রুমে আয়, তো তুই আমার রুমে আয়। আমি ওর রুমে গেলাম, যে রুমে আমি আগে থাকতাম, শিফট করে আমি অন্য রুমে চলে গেছি। ওই রুমে আমি আগে থাকতাম। বলে আলিফ ভাই দেখ, আর ওর রুমে দেখি যে বিকট আওয়াজে সে সূরা ইয়াসিন ছেড়ছে, ল্যাপটপের সাউন্ড স্পিকার ছেড়ে পরে সূরা ইয়াসিন ছেড়ছে। আমার বাবা মা গভীর ঘুম। তখন রাত 3টা বাজে, ফজরের আজান দেয় হচ্ছে 5:30-এ। তো আমি বললাম যে কি হয়েছে ভাই, তুই একটু খাটে বস। আমি বসলাম খাটে। আমি দেখলাম যে ভাই আমি এই আতরের স্মেল আগে কখনো শুনি নাই। এত সুন্দর গন্ধ, মনে হয়েছে যে আমি বসছি না, আমার সারা শরীরের গন্ধ মেখে গেছে, এত সুন্দর গন্ধ। তো আমি বললাম যে কি হঠাৎ করে আতরের গন্ধ? বলে কি হ্যাঁ, আমি শুয়ে শুয়ে গান শুনতেছিলাম, এই জানালার পিছন দিয়ে আতরের গন্ধটা এত সুন্দর করে আমার কাছ থেকে এসে এই দরজা দিয়ে বেরিয়ে গেল, আমার দরজা দিয়ে। আচ্ছা, দরজা দিয়ে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। বলে কি আমি বললাম তুমি আতরের গন্ধ কিভাবে শুনলা? মানে আতরের গন্ধ যে মুভ করতে সেটা তুমি কিভাবে দেখলা? বলে ভাইয়া আমি আতরের গন্ধ দেখলাম, আমার উপর দিয়ে একটা বাতাসের মতো গেল, গন্ধওয়ালা বাতাসটা আস্তে আস্তে আমার রুম থেকে যাচ্ছে, আমি ফলো করতেছি, আমি জানি না আমি কেন ফলো করতেছি। তো আমি বললাম যে আচ্ছা এক কাজ করো, তুমি দরজাটা খোলা রাখো, আমি আমার দরজা খোলা রাখি, যদি কোনো প্রবলেম দেখো আমাকে জানাও। তো আধা ঘন্টা পরে আমি আবার রুমে উঠে গিয়ে ওর রুমে জিজ্ঞেস করলাম, এই তুমি আর কোনো গন্ধ পাইতেছো? বলে আলিফ ভাই তুই এখন খাটে এসে বসে দেখ। আমি আসলেই বসলাম, ভাই কোনো গন্ধ নাই। মানে একটা আতরের গন্ধ কিন্তু অনেকক্ষণ থাকবার কথা, যদি আমি যেভাবে ডিসক্রাইব করতেছি আপনাকে, ওই জায়গায় এখন আর কোনো গন্ধ নাই। কিছুক্ষণ পর ও বললো যে আলিফ ভাইয়া, আমি দেখলাম যে আমার ড্রয়িং রুমের হচ্ছে ভাইয়া আপনার থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, গ্লাসটা লাগানো ছিল। বলে যে আলিফ ভাই আমি দেখলাম থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে যাচ্ছে, বাতাস কখনো থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাড়াতে পারবে না, না এটা সম্ভব না। বলে থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে গেল ভাইয়া, আমি দেখলাম যে পর্দাগুলা নড়তেছে। আচ্ছা, ও আমাকে ডিস্টার্ব করতেছে আলিফ ভাইয়া। আচ্ছা, আমি বললাম কে তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি আসলেই দেখলাম রাসেল ভাই থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা খোলা। তা আমি বললাম এটা তুমিই খুলছো, তুমি আমার এখন এসে বলতেছো যে আলিফ ভাইটা খুলছে, কে জানি খুলে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নাই ভাইয়া, আপনিও বিশ্বাস করতেন না, কোন নর্মাল মানুষ বিশ্বাস করবে না, এই জন্যই আমাদের ম্যাক্সিমাম লিসনার ভালো আছে। বিশ্বাস করে না তো কেউ। সেটাই। হঠাৎ করে একটা শব্দ হলো, বিকট আওয়াজ। আমাদের রুমের আমাদের মানে মেইন দরজা দিয়ে ঢুকতে এন্ট্রান্সে আমাদের এখানে ছোট একটা লিভিং রুমের মতো, আমরা বাইরের গেস্ট আসলে এখানে বসতে দিই, ড্রাইভার আসলে বসে এখানে। তো কি হয়, ওই লাইটটা ওইটার উপরে, মানে আমরা একটা লাইট দিয়ে রাখছিলাম, মানে সুন্দর একটা লাইট দিয়ে রাখছিলাম, ঠাস করে ফুটলো লাইটটা একাই। আচ্ছা, আমি বললাম যে তুমি আমি বলছি যে তুমি লাইটটা একটু জ্বালাও। ও সুইচ দিতে গেছে, ঠাস করে একটা ফুটছে। অথচ এই লাইটটা কিন্তু রাসেল ভাই মনে করেন 5-10 বছর ধরে এখানে লাগানো। আচ্ছা, কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে ফুটে গেল। তা আমি ভাইয়া একটু নর্মালি নিছি যে যাক অনেকদিন হয়ে গেছে, লাইটটা হয়তো ফুটে গেছে, জিনিসটা ওভাবেই কানেক্ট করলাম যে যাই হোক বাদ দাও, রাত্রেবেলা ঘুমাও। কিছুক্ষণ ফজরের আজান দিয়ে দিছে। আমি বললাম যে যেহেতু তুমি একটা খারাপ জিনিস তুমি দেখতেছিলা, কিছু একটা ফিল করছো, তুমি নামাজ পড়ে ঘুমাই যাও। পরের দিন সকালবেলা বাবা মার সাথে কথা হইলো, বাবা বললো যে
তোমরা রাতের বেলা শব্দ করতেছিলা, কারণ কি? আমি বললাম যে তুমি তাহলে শুনছো? বলে হ্যাঁ, তোমরা শব্দ করার আগে আকিবের ইয়াসিন সূরার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আকিব আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে ডাকছে। আমি অবয়বটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা যে আকিবের অবয়ব না সেটা বুঝতে পারছি। আমি বললাম যে মানে কি? বলে যে আকিব তো ছেলে, আমি তো দেখতেছি একটা মেয়ের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং সেটা তোমার বোন। বাবা বাবা এই বাবা, আমার বোন তার শ্বশুর বাড়ি মিরপুরে। আমি বললাম যে আমি তখন ঘুম ভাঙানোর ট্রাই না করেও ইচ্ছা করে উঠলাম না। আমি এরপরে তোমাদের মুভমেন্টের শব্দ পাইলাম, তুমি আকিবের ইয়াসিন সূরার শব্দ পাচ্ছি, তোমরা হাঁটতেছো, চিল্লাচিল্লি করতেছো, সব শব্দ শুনলাম, কিন্তু আমি কিছু বললাম না। পরে বাবা মার কাছ থেকে কানেক্ট করলাম কিছু জিনিস, যে বাবা মাও কিছু ভয়েস পেয়েছে সেদিন রাতের বেলা। এইটা ছিল রাসেল ভাই আমার বাসার ঘটনা। ওকে, তো আমরা চলে যাব ঘটনায়। এখন আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ। যাই হোক, রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ, অনেকেই নতুন এসছেন, তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না বা সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি, এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর নামে একটা বড় ভাইয়ের, আমার এলাকার। তিনি 2001 সালে তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন হয়ে যায় এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনার কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে ঘটনার শুরুতে চলে যাই, তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে, বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখি, এটা 3 তলা বাড়ি, এবং 3 তলা বাড়িটার 3 তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। আচ্ছা। তো যেদিন বাড়িওয়ালার সাথে কথাবার্তা করে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে, তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরো 2জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই, তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বলল যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এত প্রেসার দিয়ে। তা আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, তিনি আসলে করছে কি। তো দেখি কি মানসিকভাবে অসুস্থ, তো আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা। তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা, তো এই কিছুক্ষণ পরে, এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো, যে ওই টেবিলের উপরে উনি কি জানি লেখতো খাতার মধ্যে। আসলে কি লেখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3 তলা, এবং ওনারা 3 তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। আচ্ছা, তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট টিকেট খেতেই যায়, হয়তো বা সিনিয়র মানুষ, ওনার সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুবাইর ভাই থেকে সিনিয়র। উনি তখন স্টুডেন্ট আর তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্ট গুলো সে প্রায় সময় লক্ষ্য করতো যে মাথাটা চাপ দিয়ে আছে। আচ্ছা, সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে, আর পরীক্ষা ঘনিয়ে আসছে, 1-2 মাস পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 8-9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে
ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল। হঠাৎ করে সে আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমন ভাবে ঝুলে পড়ে রাসেল ভাই যে গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হায়েস্ট জিহ্বা লাগাতে পারে, হায়েস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ধাক্কানে শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো? তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে ওয়াশরুমে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই ওই যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে একদিন যাবো, ছাদে কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচন্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যায়, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে না, এবং এই ছাদের চাবি নিষেধ। ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত, এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই। এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তো তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টি হতে থাকে। উনি দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও পড়ার টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসার উদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসার উদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে ভাই। গেটের তালা কেউ ধরে নাই, মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে। ছাদে চলে গেছে লোকটা, ওই হামজা ভাই যে তার রুমমেট, তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? তিনি কাঠের ফুকা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু সে ট্রেস আউট করতে পারে না আসলে কোথায় গেল। তো সে তার ওই আফসারউদ্দিন নামে যে লোকটা ছিল পাশের রুমে, তাকে নিয়ে এসে ওই লোকটাকে নিয়ে নিচে নেমে আসে এবং তাকে বলতে থাকে যে কিভাবে সম্ভব, আমরা তো ছাদের চাবি পাই না, উনি হঠাৎ করে চলে গেল, চাবি ছাড়া তো জিনিসটা মানুষ দিয়ে সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। এবং ভয় পেতে থাকে, মানে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে, এবং দুইজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যদি আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, আপনি যদি বিপদে পড়েন আমি ফেসে যাব, রাইট। তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি, আসেন একসাথে ছেড়ে দিই বিপদে পড়ার আগে। তো এর মাঝে ওই হামজা সাহেব নিচে নেমে আসলো, নিচে নেমে আসা নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে রাসেল ভাই উনি ওনার সাথে একটু কম কথা বলতো, একটু কম কথা বলতো। ঠিক 1 সপ্তাহ পর তিনি বাড়ি এলাকায় কনভিন্স করে বাসার ছাদের চাবির জন্য, যে উনি যে প্রতিদিন ভাই একদিনও মিস নেই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে সে। তো বাড়ি এলাকা থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, বলে যে কালকে সকালে দিয়ে দেবো, আপনি আমাকে বিকালের দিকে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবা তোমরা ছাদে, যে তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজোরি করার পর ছাদের চাবিটা নেয়, এবং ছাদের চাবিটা নেয় 2 দিন পরে, যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছু নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট, 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসার উদ্দিনকে নিয়ে তার কৌতূহল বশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি, রাসেল ভাই কেউ নাই, সঙ্গে সঙ্গে ভ্যানিশ, মানে কেউই নাই, কোনো কিচ্ছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে উঠে সেখান থেকে হারিয়ে গেল ছাদে, কিন্তু ছাদের মধ্যে ছাদটা যে খুব বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, তাও এরকম না, ছোট। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। তো উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশ ঝাড় টাইপের আছে,
তো ওই বাঁশঝাড়ের মধ্যে বেশ বাঁশঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালা নড়তো, ওই বাঁশঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। 3 তলা বাড়ি, নাম তো কি। আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার না, কিছুটা তো হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ভেঙে ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন একটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী ইজ, যে এমন ভাবে তাকালো যে লাল লাল দুটো চোখ তাদের দিকে কর্কট দৃষ্টি তাকিয়ে আছে। তো জাস্ট তারা, মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়ি দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাত্রে আর দরজা খুলবো না। রাস্তায় ট্রাই করলেন, রাত্রে দরজা খুললেন না। পরদিন সকালবেলা বাড়িওয়ালাকে জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু। ওই হামজা সাহেব আর আসলো না, আসেই নাই না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই, কোথায় আছে, কই গেছে, আর আসলো না। রাস্তা 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে যিনি বাড়িওয়ালাকে বললেন যে ভাই আঙ্কেল দেখেন এই যেরকম আমাদের আমার রুমমেট হামজা, উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কিভাবে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক, সামহা ওনারা মারিয়ালা ম্যানেজ করে ওদেরকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছি চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিব, তোমরা চলে যাও। তো যাই হোক, ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, যে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন আর কি। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা তো ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে জাজ করতে যেত না যে বাড়ির পেছনে কি আছে না আছে, এগুলি দেখতে যেত না আর কি। যাই হোক, ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের আর কোনো খবর নাই, তো খবর নেই। এর মধ্যে উনি ভয়ে কাটাইছে প্রথম 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না, আর কোনো কিছু দেখতেছে না, ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা, মানে কি বলে জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো, ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কেউ ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না, কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, 1 পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রুগী ছিল বা কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, এইটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার উপরে একটা বক্স করা, বক্সটা মানে হুবহুই দরজাটার মতোই আঁকা, যেভাবে সিটকিনি দরজার মধ্যে দরজা না ছাদের দরজাটা, রুমের একটা দরজা, আচ্ছা, বাথরুমের যে দরজা, বাথরুমের রুমের দরজাটা, সেই দরজার মতো একটা অবয়ব, মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং লেখা, আমাকে যখন তোমরা খুঁজে পাবা না, এই জায়গায় সার্চ করবা, লাস্টে দেয়া আছে, লাস্ট লেখা আর কি। এই ছবিটা তারই আঁকা। আচ্ছা, সেই এঁকেছে, কারণ খাতা তো এর মধ্যে কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাস এই রুমে কেউ ঢোকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না, আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয় নাই, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে, ঘুমায়, তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক, উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ির, মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুমের দরজার উপরে একটা ছোট ছোট রুম খোপ করে রাখা, কিছু জিনিসপত্র রাখার জন্য, ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজ গুলা যায় আর কি। তো যাই হোক, এরকম গন্ধ কখনো আসে নাই, বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না,
কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়িওয়ালার কাছ থেকে একটা মই নিয়ে আসে এবং তার বাড়িওয়ালার ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল। তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে রক্ত, শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনা আর কি। এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা। এবং গন্ধ বিকট, পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে। ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটা এর থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে। তো তারা পুলিশকে ডাকে এবং পুলিশ এসে ওই বস্তাটা নামে। বস্তাটা খোলার পর দেখে ওখানে 22 টুকরা লাশ ওইটার ভেতরে, ওই খোপের ভেতরে। ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে আছে। গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরে লোকজন, এলাকা উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল ওই জায়গায়। অনেকে দেখতে এসছে যে ছোপ 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 কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সবকিছুই নাই ওখানে। মানে একদম অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে, যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবি দেখে বুঝতে পেরেছে যেটা হয়তো উনি হবেন আর কি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক, যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা ঘটে, খাতায় লিখে সেই ছবি দেখাটা, লিখে সে এখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গাটা। সেটা খুবই তো অলৌকিক। তো যাই হোক, রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, কিচ্ছু খুঁজে বের করতে পারে নাই, কিছু না, খালি ট্রেসই করতে পারে না। অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোন ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিচ্ছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না। নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করার কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে ওইটা পোস্টমর্টেম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই। তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে, সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন প্রত্যেকে, হয়তো বা আপনি না জানিয়েই চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকুক এই জায়গায় আমি থাকবোই না। কিন্তু তারপরেও তারা, পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই তত পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, মানে রুলস অনুযায়ী সে তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা ওই বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি, মানে মানুষজন কিভাবে চিন্তা করবে। প্রথমে আমিও বিশ্বাস করি নাই, প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। তো অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো অনেকে বলে সে জিন পালে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে শিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায় এখনো পর্যন্ত, যে তোমরা ছাদে উঠেছো কেন, সেটা এখনো এটা শোনার পরে বেরিয়ে আসতে পারে না। ওই পরিস্থিতি তো অবশ্যই তাকে এফেক্ট করে, এটা হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। যখন এরকম হয় তিনি একটা রুমের দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখে। এর কারণে রাসেল ভাই, ওই যে আমার ইচ্ছা ছিল যে ওনাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য, কিন্তু পারিবারিক ভাবে আমি যখন রিকোয়েস্ট করি তারা আমাকে পারমিট করেন নাই তাকে এখানে নিয়ে আসার জন্য। তারা চায় না কোনো রিস্ক একটা সিচুয়েশনে পরিবার লোকজন পড়ুক। আলহামদুলিল্লাহ এই ঘটনাটা আমি একদম, মানে অনেকে মনে করতে পারে কি বলেছি, কিন্তু এইটা যখন কারোর সাথে ঘটে যাবে রাসেল ভাই, এলাকার লোকজন তাকে পাগল বলেই জানে আসলে, সত্যি কথা বলতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ঘটনাটার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের উপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। সালটি ছিল 1986, দিনটি ছিল বর্ষাকাল। একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, চারপাশ নিস্তব্ধ। নিশুতি রাত মনে হলেও রাত বাজে মাত্র 11:30। কিন্তু তেতুলিয়া মেডিকেলের লাশঘরের চারপাশে যেন নেমে এসেছিল নিঝুম অন্ধকার, সাথে টিপটিপ বৃষ্টি। আমি একটু আগে ভ্যান নিয়ে আসলাম এখানে। উদ্দেশ্য ছিল শাহমাদ কাকাকে লাশটা বুঝিয়ে দেব। পুলিশ কেস, লাশটা একটা যুবতী মেয়ের, বয়স 24 হবে। স্বামীর সাথে রাগ করে বিষ খেয়েছে। পুলিশ আস্তে আস্তে ফুলে ঢোল হয়েছে লাশ। ফোলা লাশটাকে মেডিকেলে ময়না তদন্ত করতে পাঠিয়েছে আমাকে দিয়ে।
আমি লাশ বহনের কাজ করি 4 বছর। এইসব কাজে কখনো ভয় পাইনি আমি, বেশ ভালোই লাগে আমার। অনেক দূর থেকে লাশ নিয়ে আসতে হলে আমার ডাক পড়ে এই জন্য। অবশ্য টাকাও কম পেতাম না, প্রতিটা লাশ টানার জন্য 600 টাকা করে পেতাম। এ দিয়ে সপ্তাহখানেকের বাজার হয়ে যায় আমার। তো আমি মর্গের বাইরে অপেক্ষা করছি শাহমাত কাকার জন্য। কাকা আসলেই ওনাকে লাশ বুঝিয়ে দিয়ে চলে যাব। এভাবে প্রায় সময় আমাকে মর্গের বাইরে বসে থাকতে হয়। সরকারি চাকরি করে শাহমাত কাকা, তাই কোন সময় আসে সেটার কোনো ঠিক থাকে না। আর লাশ ফেলে রেখেও যাবার উপায় নেই। শাহমাতের হাতের আঙুলের ছাপ একটা সরকারি কাগজে নিতে হয় আমাকে। এই ছাপের জন্য প্রায়ই আমাকে বসে থাকতে হয়। এই অপেক্ষার সময় বিড়ি খেয়ে কাটিয়ে দিই। 5 দিন আগে একটা লাশ নিয়ে এসেছিলাম, সেই সময় বেশ টাকা পেয়েছিলাম, তাই আজকে মনটা বেশ ফুরফুরে আমার। তাই সময়টা মন্দ কাটছে না। মর্গের বাইরে একটা ছাউনি আছে, সেই ছাউনিতে বসে বসে আরেকটা বিড়ি ধরালাম। বিড়ি খাবার অভ্যাস সেই ছোটবেলা থেকেই আমার। একসময় পান বিক্রি করতাম রেল লাইনের বস্তিতে, সেখান থেকে চলে আসি 15 বছর বয়সে। সেই থেকে ভ্যান চালাই আমি। এই পেশায় খুব একটা টাকা আসে না দেখে থানার দারোগা বাবুর হাতে পায়ে ধরে 4 বছর আগে লাশ টানার কাজটা পেয়েছিলাম। সেই থেকে কপাল খুলেছে আমার। 2 বছর আগে বিয়েও করেছিলাম, কিন্তু সংসার টেকেনি। আমার বউ শেফালি নাকি রাতের বেলা আমার শরীর থেকে লাশের পচা গন্ধ পায়। মাস 3 আগে তাই তালাক দিয়ে চলে গেছে আরেকটা লোকের সাথে। ভাবতে ভাবতে সময় কাটাচ্ছি। অনেকবার চেয়েছিলাম এই পেশা ছেড়ে দিব, কিন্তু পারিনি। পেটের দায়ে এখনো এই পেশায় পড়ে আছি। বৃষ্টি থেমে গেছে একটু আগে। এর মাঝেই আমি একটু ঘুমিয়ে পড়ি। এমন সময় হঠাৎ করেই আমার সামনে এসে হাজির হলো শাহমাত কাকা। বয়স 50 ছুঁই ছুঁই, কিন্তু এখনো শরীরে প্রচন্ড শক্তি তার। সারাদিন ঘুমায়, রাতে এসে লাশ কাটাকাটি করে। কি খবর, শাহমাত কাকা নাকি? বললাম। অনেকক্ষণ চুপচাপ থেকে হো হো করে হেসে উঠল শাহমাত কাকা, কিন্তু অন্ধকারে সেই হাসি শুনে হঠাৎ করে কেন যেন ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কি শাহমাত কাকা, এমন করে হাসো কেন? শাহমাত কাকা আমাকে বললেন, কিছু না রে, দেখলাম তুই কতটা ভয় পাস এই রাতে। এই কথা বলার পরেই আবার হাসি শুরু করে দিলেন। রেগে গেলাম আমি, আর বললাম, আর তুমি যে আমার এতক্ষণ বসায় রাখলা, এই লাশঘরের সামনে বইতে বইতে আমার পা 2 খান শেষ হয়ে গেল। এতক্ষণ যে তুমি বৃষ্টিরে ভয় পাইলা? শাহমাত কাকা আমাকে বললেন, আমার ঘর থেকে বাইরেতে দেরি হয়েছিল, ভাবলাম থানা থেকে লাশ আসছে, তোমারে বসায় রাখবো না, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হইল, কি করবো? আমার কাছে তো ছাতা নাই, তাই বৃষ্টি না থামা পর্যন্ত তো বেরোতে পারি না। আমি তাকিয়ে দেখলাম শাহমাত কাকার শরীর শুকনো, তবে সে একটা সাদা কাপড় লুঙ্গির মতো পরে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, সাথে খালি গায়ে সাদা লুঙ্গি পরিহিত শাহমাত কাকাকে দেখে খানিকটা ভয় পেলাম। তো আমি বললাম, কাকা, ও কাকা, কাগজটাতে একটা টিপসই মেরা দাও, চলে যাই, রাইট হয়েছে তো, বাড়ির যাবো। পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিলাম শাহমাত কাকার দিকে, কিন্তু কাকা যেন দেখেও দেখল না। বলল, তা তো যাবাই, কিন্তু আজকে আমি তোমাকে যাইতে দিব না, তোমারে আমার লাশ কাটা দেখাবো। বলেই আবার হো হো করে হেসে ফেলল কাকা। আমি বললাম, না না, আমার কোনো ইচ্ছা নাই দেখার, তুমি কাটো তোমার লাশ, আমার টিপসই দাও, আমি চলে যাই। বলেই উঠে পড়লাম, কিন্তু কাকা আমার বাম হাত ধরে টেনে নিয়ে গেল লাশ কাটা ঘরের সামনে। কোমর থেকে চাবি বের করে খুলে ফেলল দরজা, তারপর চাবির গোছাটা ভেতরে রেখে ভ্যানের সামনে নিয়ে আসলো আমাকে। এখন ধর তো, নিয়ে যাই ভেতরে। আমি না করলাম না। দুজন মিলে মেয়েটার লাশটাকে তুলে নিয়ে গেলাম লাশ ঘরের ভেতরে। সেখানে একটা সাদা কাপড় পাতা টেবিলের ওপর লাশটা রেখে বাতি জ্বালিয়ে দিল কাকা। তারপর হেঁটে গিয়ে একটা 40 পাওয়ারের বাতি জ্বালিয়ে দিল। এই আলোতে অন্ধকার যেন আরো বেশি চেপে বসল। আশেপাশে কিছুই দেখা যায় না।
কোত্থেকে একটা বাক্স নিয়ে হাজির হলো কাকা, সেটা খুলে বের করলো একটা ধারালো ছুরি। সেটা দিয়ে লাশ বাঁধার পাটির বাঁধন খুলতে খুলতে বলল, আইসকা তোমারে আমি লাশ কাটা দেখাম, কোনোদিন দেখলা না কেমনে আমি লাশ কাটি, হ্যাঁ? বলে হাসি হাসি মুখে তাকালো। হাসিটা দেখে হঠাৎ ভয় পেয়ে গেলাম। আবার কেমন যেন একটা জড়তা চলে কাকার মাঝে। সম্মোহিতের মতো মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর দেখতে লাগলাম কি করে কাকা। অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। এই অন্ধকার রাতে একটা স্যাঁতস্যাঁতে সোঁদা গন্ধের সাথে আরো একটা পচা গন্ধে ভরে গেল সারা ঘর। আমার ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। আমি তাকিয়ে আছি সামনে রাখা লাশের দিকে। গন্ধের উৎস হয়তো সেখানেই। আস্তে আস্তে 4টা দড়ি কেটে লাশের ওপর থেকে পাটি সরিয়ে ফেলল। তারপর সে লাশের ওপর থেকে সাদা কাফনের কাপড়টা সরিয়ে দিল। বাঁধন খুলতে গিয়ে আমিও হাত লাগালাম। ওপরের দিকের কাপড়টা খুলতে গিয়ে আমি দেখলাম এক অনিন্দ সুন্দরীর মুখ এখন ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। চোখের নিচে আর নাকের ফুটো দিয়ে চাপচাপ রক্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, আহা, কত সুন্দর ছিল। এখন কেউ এর শুয়েও দেখবে না। একদিন হয়তো কতজনের বিয়া করতে চাইতো, নিজের বউ বানাইতে চাইতো। আজকে হেরাও এর স্বপ্ন পাইতে চাইব না। কি আজীব দুনিয়া না সামাত কাকা? খ্যাক খ্যাক করে হেসে কাকা বলল, আরে 2 পয়সার দাম নাই জিনিস লয়ে মানুষের ভাব কত ধরে দেখো না। এই মাংস এখন কাউরে দিলেও নিব না, কিন্তু দুনিয়াতে কত অহংকার মারে সবসময় মাংস নিয়ে। দুনিয়া ছেড়ে গেলে সবাই শুইতে ভয় পায়। বলে আবার হাসি শুরু করলো। মনটা খারাপ হয়ে গেল। আবার একটু অদ্ভুত লাগলো। কিছুক্ষণ পর পর এভাবে কেন হাসছে কাকা? কাকার এমন খিস্তি হাসি শুনে আরো বেশি মন খারাপ হলো আমার। আজকে যেন বেশি বেশি হাসছে সে। কাগজে টিপ না দিয়ে লাশ কাটা ঘরে আটকে রেখেছে আমাকে। এক নজরে দেখতে লাগলাম কাকা কি করে। কাকা একটা ধারালো কাঁচি দিয়ে মেয়েটার উন্মুক্ত শরীরে বুকের মাঝখান থেকে ধরে এক টানে সোজা কেটে ফেলল নাভি পর্যন্ত। সাথে সাথে ফিনকি দিয়ে ছুটল রক্ত পড়া। কোত্থেকে 1 গ্লাস পানি এনে ঢেলে দিল সেই রক্তের উপর। সাথে সাথে ধুয়ে পরিষ্কার হয়ে গেল অনেক রক্ত। জীবন্ত মানুষের অপারেশন করতে অনেক কষ্ট, কিন্তু মরা লাশের অপারেশন করা অনেক সহজ। এরপর সেই লাশের 2 দিকে সুই দিয়ে চামড়া টান টান করে ট্রের সাথে লাগিয়ে দিয়ে কাটা শুরু করলো লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। লাশের শরীর ফোলার কারণ বোঝা গেল এবার। মেয়েটা অনেক মোটা ছিল, সারা শরীরে ভর্তি চর্বি। এই চর্বিগুলো হলদে আকার ধারণ করেছে মরার পর। সেই চর্বিগুলো কেটে কেটে একটা বালতিতে ফেলে দিল শাহমাত কাকা। অনেক দিনের অভ্যস্ত কাকা অনেক নিখুঁত হাতে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটছে খালি হাতে, আর একটা ওজন যন্ত্রের উপর রেখে ওজন নিচ্ছে। তারপর টেবিলের আরেক পাশে সেই অঙ্গগুলো রেখে দিচ্ছে সাজিয়ে। হা করে তাকিয়ে থাকলাম আমি। কোনোদিন লাশ কাটিনি, আজকে প্রথম দেখছি। কিন্তু খেয়াল করিনি কখন পায়ের কাছে একটা কুকুর এসে পড়েছে। হঠাৎ পায়ে একটা হালকা ছোঁয়া পেতেই ভয় পেয়ে গেলাম। তারপর টেবিলের নিচে তাকিয়ে দেখি কয়েকটা সাদা রঙের কুকুর সেই টেবিলের তলায় রাখা চর্বিগুলো খাচ্ছে। কাকাকে সেটা বলতে যেতেই কাকা হাসি মুখে তাকিয়ে বলল, আরে ওই জিনিস ওদের অনেক প্রিয়। ওদের তো ভালো কিছু খাইতে দিতে পারি না, তাই এখানে আসলে ওরা ওই হলুদ জিনিসটা একটু খায়। আগে বকা দিতাম, কিন্তু চিন্তা করলাম তারা যখন এই জিনিসটা এতই পছন্দ করে, তাহলে কি হয় খাইলে একটু। বলেই আবার হেসে ফেলল কাকা। এবার কেমন যেন গা খুলে উঠল আমার। খেতে দিতে হলে ময়লা খাবে, তাই বলে মানুষের চর্বি খাবে, এগুলো কেমন পোষা কুকুর। নাক মুখ কুঁচকে আবার নিচে দেখে নিলাম। কুকুরগুলো তখনও খেয়ে চলেছে চর্বি।
আস্তে আস্তে কাজ করে চলেছে কাকা। সব অঙ্গ প্রত্যঙ্গ প্রায় কাটা শেষ। এমন সময় কি যেন চিন্তা করে কাজ থামিয়ে দিলেন কাকা। তারপর একটা অঙ্গ আবার যথাস্থানে রেখে দিতে লাগলো। শুধু কলিজাটা পড়ে আছে টেবিলের এক কোনায়, কালচে আকার ধারণ করেছে সেটা। হঠাৎ কি মনে করে কলিজাটা একটা পলিথিন ব্যাগে পেঁচিয়ে নিয়ে হাঁটা দিল কাকা। অবাক হয়ে গেলাম আমি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কই যান কাকা? কলিজাটা নিয়ে কই যান? কি করবেন ওইটা দিয়ে? পেছন ফিরে তাকালো কাকা। খুব একটা ভালোভাবে চেহারা দেখা যাচ্ছে না। হেসে হেসে কাকা বলল, এই তো এই কলিজার আর একটা ব্যবস্থা করে আসি, তুই থাক, আমি একটু পরে আসতেছি। এই যাবো আর আসবো, সামান্য সময়। বলেই হন হন করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল শাহমাত কাকা। পেছন পেছন কুকুরগুলো ছিল। কি মনে করে পেছন ফিরে তাকাচ্ছিল সেই কুকুরগুলো। অন্ধকারে কুকুরগুলোর হলদে চোখের মনি দেখে ভয় পেয়ে গেলাম। লাশ ঘরের বাইরে থেকে কারা যেন কথা বলে, কিছু বুঝতে চাইছে। কেউ একজন মহিলা কাঁদছে। তাড়াতাড়ি লাশ ঘর থেকে বের হয়ে আসলাম। দরজা খুলে বের হয়ে অবাক হয়ে গেলাম। বাইরে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। আমার ভ্যানটা সরানো নিয়ে তর্ক করছিল কিছু মানুষ। মনে হচ্ছে ভ্যানে করে কোনো একটা লাশ নিয়ে এসেছে কেউ, সাথে সেই লাশের আত্মীয় স্বজন। তাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল ভেতর থেকে। আমি বের হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই, কার লাশ নিয়ে আসছেন? শাহমাত কাকা তো একটু বাইরে গেল, এখনই চলে আসবে। হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সামনের জনতা। ভোর হতে শুরু করেছে মাত্র। আস্তে আস্তে জেগে উঠতে শুরু করলো পাখিগুলো। সামনে থাকা সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়েছে। একজন মহিলা এগিয়ে আমাকে বলল, কে ছিল তোমার সাথে? কে ছিল তোমার সাথে ভিতরে? আমি বললাম, কি আর, শাহমাত কাকা বাইরে গেছে, একটু পরে এসে পড়ব। সেই মহিলা গিয়ে ভ্যানে রাখা লাশটার মুখ থেকে কাপড় খুলে ফেলে বলল, শাহমাত তো মরে গেছে, এই যে তার লাশ। আমি দৌড়ে গিয়ে দেখি সত্যি সেখানে শাহমাত কাকা শুয়ে আছে। তাহলে এতক্ষণ কে ছিল? ওই দিন কে ছিল পরে আর জানতে পারিনি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ডক্টর আলিফের কাছে এবং তার কাছ থেকে দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। রাসেল ভাই, থ্যাংক ইউ সো তৃতীয় মাচ। ঘটনাটি ইনফ্যাক্ট আসলে আচ্ছা, যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের 11 তারিখে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল। আচ্ছা, তো এক কথায় ভিসার মেয়াদটার জন্য গিয়ে থেকে আসা, যাতে পরবর্তী সময় ভিসা পাওয়া যায়। আর সেকেন্ড অফ অল আমি একটু আল্লাহ রাস্তায় গিয়েছিলাম। আচ্ছা, তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল সুভাষিস নামে ভাইয়ের, সুভাষিস দা আর কি। তার সাথে আমি কন্ট্যাক্ট করি, যে আসতে বলি তাকে, এবং কলকাতায় তার সাথে আমার দেখা হয়। এবং তারই বাবার ঘটনা, আজকে ঘটনা শেয়ার করব। খুব ছোট না, খুব বড় না, একটা ঘটনা যেটা তার লাইফটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছিল। পার্সোনাল ঘটনা, পার্সোনাল লাইফের ঘটনা। তো সুভাষিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে, এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি রাসেল ভাই। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো সুভাষিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, আর তিনি একজন কলকাতায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথেই থাকে একসাথে। তো সুভাষিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরেই মারা যান। তো এরপর থেকেই তার বাবা 2003 সালে, এরপর থেকে তার বাবা এই পেশায়। এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে আর কি এই পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করবে, এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন না। পেশায় তিনি একজন ডোম। কারণ আছে। হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এই জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো রাসেল ভাই। তো তিনি রেগুলারলি ওনার যখন থেকে কাজ শুরু করেন আর কি, ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলা করতেন। তো দিনে প্রতিদিনই এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টেমে তাকে লাশের কাটাছেঁড়া করতে হতো এমন কিছু না, কিন্তু কাটাছেঁড়া করতে হতো তাকে। বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। হ্যাঁ, তো ঘটনার দিন এরকম ভাবে যে প্রতিদিন তার লাশ আসে সে যায় তা না, এটা মনে করেন এটা একটা মর্জির মতো হয়ে গেছে, যে আমার আজকে ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসলে তো কোনো কথাই নেই, যেতে হবেই।
তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টা একটা লাশ আছে, এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। তো সেদিন সকাল 8টা একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রাম ব্যবস্থা আছে, কলকাতারই কোনো একটা হাসপাতালের ঘটনা বলছি না কোথায় ঘটনা। ওকে, আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অধিশঙ্কর, এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। আচ্ছা। তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর। তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন, এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েটস আছে, তাকে জাগিয়ে তুলেছে, এবং সবাই লাশ কাটতে পারে না, রাসেল ভাই স্কিল হ্যান্ড লাগে। তো সে অনেকদিন ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস রাসেল ভাই, কত বিভৎস দরকার আপনি বলে যে আমার জীবনের, উনি তার জীবনের মানে বিভৎস থেকে বিভৎসতর লাশ কেটেছে সে। আচ্ছা। ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনের মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, ডাক্তারের সাথে চেনাও যায় না, এরকম চেনাও যায় না, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার লাশ তো রাসেল ভাই কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকেই এভিডেন্স পাই, তখন লাস্টে ডিএনএ টেস্ট করা লাগে। যাই হোক, হোয়াট এভার, তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টা একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টাটা সুইসাইড কেস, আর 8টাটা হচ্ছে মার্ডার কেস, একসাথে 2 জনের লাশ আসে, এবং 2 জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে মনে করেন টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আর আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানে ডোমদের অ্যাটিটিউড কিরকম হতে পারে, তাদের চালচলন কিরকম, তাদের চলাফেরা কিরকম, তাদের অভ্যাস কিরকম। তো যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাত্রে 8:30 বেজে যায়, এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন ওই মুহূর্তে। তার ভাষ্য মতে আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলেছি, এটা হচ্ছে তার জীবনের কাজকর্ম শেষ করার পরে, রিটায়ারমেন্ট 2008-এর পরে সে বলেছে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না ম্যাক্সিমামই, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা, তার কারণে আমি এত দূর থেকে গেছি ঘটনাটা শোনার জন্য। তো যাকগে, সে বলল যে আচ্ছা, আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই। হঠাৎ করে একটা লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে, লাশটা আসে ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাই, যাওয়ার পরে সেটা দেখি যে হোগলা দিয়ে পেঁচানো লাশ, হোগলা দিয়ে পেঁচানো লাশ। তো আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। আচ্ছা। তো সেই যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত, 2 পাশ একদম সমানভাবে দ্বিখণ্ডিত একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তার পথে মাথাটা কোমরে চলে এসছে, কারণ মাথাটা আগের থেকে বডি থেকে বিচ্ছিন্ন ছিল। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ এন্ড অফ দ্য ডে আমাকে স্টিচ করে দিতে হবে মাথাটা বডির সাথে, এটাকে জোড়া দিয়ে দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে এটা আমার মেয়ের মাথা, নিজের মেয়ের, তার মেয়ের মাথা, ছোট বড় মেয়ের মাথা। বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও মেঝেতে পড়ে যাই, মেঝেতে এমন ভাবে পড়ি এবার আমার আর কিছুই মনে নাই। আমার ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে, সবাই ডাকে ঘুম থেকে ওঠায়। তার তো অ্যাসোসিয়েটস আছে, ওই সময় ওই মুহূর্তে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি। তো তারা সবাই বলছে যে তুমি অজ্ঞান হয়ে গেলা কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছরের তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যে এটা পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলা, এটা কিভাবে সম্ভব? বলেন না, আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি আর ডিউটি করলেন না, উনি বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। আচ্ছা, দেখলেন না, মেয়ে সেফ আছে, সবকিছুই নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো তার মেয়ে ম্যারিড, তখন তার মেয়ে হচ্ছে বড়, তার ছেলে হচ্ছে ছোট। তো তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তো সে বললো যে আমার মেয়ে সুস্থ আছে, আমি এটাতেই খুশি। আমি পরের দিন আবার চাকরিতে যাই, আবার একটা লাশ আসে। তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম, 4টা লাশ এসছে, বলে যে কখন আমি একদিনে 4টা লাশের কাজ করিনি। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশের কাজ করলাম। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্টে একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। তো আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতর লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় নাই, অথচ ট্রেনে কাটা পড়েছে। কিন্তু
চেহারা আমার মেয়ের সাথে আবার মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে। ওকে। তিনি দূরে চলে যাচ্ছে, তুমি লাশ থেকে দূরে চলে যাচ্ছে, পারলো না কাজ করতে। হুম। তৃতীয় দিন রাসেল ভাই আবারও সে বাসায় যে খুঁজলো না, মেয়ে নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না। ফোর্থ ডে ওই দিন আর একটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টেম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। তো সে এখানে যায় এবং তার সাথে আরো 3-4 জন ডোম রাখে সেদিন, যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোরা আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপারলি দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা আর কি। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5 তলা থেকে পড়ে সবার সামনে সেদিন সেই জায়গায় মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। আচ্ছা। সেই লাশটা পোস্টমর্টেম গিয়ে করতে যে দেখে যে সেটা তার মেয়ের মতো হুবহু অবিকল চেহারা। আবারও আচ্ছা, এটা থার্ড টাইম হলো বোধহয়। থার্ড টাইম হলো এবং সে বললো যে না, এই চাকরি করা সম্ভব নয়, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি, এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না, বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। রাইট। সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো। ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেয়েটা মারা গেল। আচ্ছা। এবং শ্বশুরবাড়ি মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মানে এই ঘটনার সাথে এটা তার মানে মিলে যাচ্ছে এখন। মিলে যাচ্ছে মানে কি, মানে তার লাইফের সাথেই মিলে গেছে, তার পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে, যে তার মেয়েটা তার 4 দিন সে 3 এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে এবং পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। এবং মেয়ে মারা গেছে কি, মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, খালি শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে, যে তুমি থেতলে গেছে বডি। মেয়ের বাসের সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে বা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়েটা। এবং কয়েকদিন ধরে যেরকম দেখছিল এবং যে এটার সাথে কেমন এটার সাথে একটা ম্যাচ করেছে, যে তার লাইফের পার্সোনালি যে তার মেয়ে হয়তো বা দেখা দিচ্ছিল বা এরকম কিছু খারাপ তার সাথে ঘটবে, এরকম একটা আভাস হয়তো বা উপর আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যাই হোক, সামহাও এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে একদিন মনে করেন 10-12 দিন পর সৎকারের পর সেদিন কাজে গেছে। রাসেল ভাইয়ের পর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, 20 বছর থেকে 20 বছর লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে। এরপরে সে পার্মানেন্ট রিটায়ারমেন্টে চলে যায়। আচ্ছা। ওই ঘটনার পরে কিন্তু মেয়ের সৎকারের পরে কিন্তু সে রাসেল ভাইয়ের কোনো কিছু দেখে নাই, কোনদিন কিছু দেখে নাই। তার মানে এইটা হয়তো একটা ব্যাপার ছিল, তাকে হয়তো সতর্ক বা জানানো বা ইনফর্ম করতে চেয়েছিল, হয়তো হিন্ট পেয়েছে কিছু একটা ঘটছে। সেটাই আমারও তাই মনে হয়। এবং খুবই অদ্ভুত ঘটনা। আমাকে বলেছে যে বাবা তুমি এটা বুঝবে না, আমাকে এইভাবে বলছে, বাবা তুমি এটা বুঝবে না, আমার মেয়ে গেছে তো, আমি মেয়েকে দেখেছি, আমি মেয়ের মাথা ধরেছি। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা ভাবাও যায় না। আমি শোনার পর খুব খারাপ লেগেছে। এবং মানে এই গল্পটা শোনা হচ্ছে একজন বাবার কাছ থেকে। উনি সামনাসামনি আমাকে বলে যে আমি জানি, আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করব। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি আমার এই চাকরি জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আসসালামু আলাইকুম। আমি গত 2 দিন যাবত টপ ভূত এফএমে ঘটনা পাঠাচ্ছি, কিন্তু ঘটনা সিলেক্ট হয়নি। আশা করি এই ঘটনাটি সিলেক্ট না করে থাকতে পারবেন না। শোয়েব ভাইয়া, আমি যেই ঘটনাটি লিখলাম এটা কোনো বানোয়াটি ঘটনা না, এটা কোনো ফাউল বা আউল কথা নয়। এই ঘটনাটি শুনলে 100% বুঝতে পারবেন এটা একটা বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে 90 দশকের, অর্থাৎ 2000 সালের আগে। যারা জন্মগ্রহণ করেছে তাদের শৈশবের সাথে এই গল্পটা বা এই ঘটনাটা অনেকভাবে মিলে যাবে। তাই তো এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। আমার নাম কাইসার রহমান। অনেক আগে থেকেই আপনাদের পেজের বা আপনাদের ইউটিউবের ঘটনাগুলো শুনি। সব গল্প যে ভালো লাগে তা নয়, তবে কিছু গল্প আছে যেগুলো পড়লে বুকের ভিতর জমে থাকা পুরনো ভয়গুলো নড়ে সরে বসে। কারণ খুব ছোটবেলা থেকেই আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ ছিল অদ্ভুত রকমের ভয়ানক। আমাদের বাড়িটা ছিল একটি কথিত হাইওয়ের এক পাশে। সেই সময়
হাইওয়েটা সিঙ্গেল একটি রাস্তা ছিল, এখন সেটা 4 লেনে উন্নতি হয়েছে, সোজা ঢাকা পর্যন্ত চলে গিয়েছে। কিন্তু ছোটবেলায় এই হাইওয়ের পাশেই আমার বড় হওয়া, হাইওয়ের পাশেই হওয়াটা ছিল ভয় আর শোকের সাথে বড় হওয়া। আমি নিজের চোখে অসংখ্য অ্যাক্সিডেন্ট দেখেছি। এমন অ্যাক্সিডেন্টও দেখেছি একজন মানুষ রাস্তা পার হচ্ছেন, এই পার থেকে ওই পারে যাওয়ার মাঝখানেই 1 সেকেন্ডের ভিতরে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। যাকে এক মুহূর্ত আগেও জীবিত দেখেছি, পরের মুহূর্তেই সেই নিথর দেহ। এই দৃশ্যগুলো চোখে নয়, মনের ভিতর গেঁথে আছে। তখন কিন্তু আমাদের বাড়ির পরিবেশ ছিল একদম গ্রাম বাংলার মতো সুন্দর। বাড়ির পাশে ছিল ধানের খোলা, কৃষকেরা ধান মাড়াই করত এবং ধান মাড়াই করে রোদে শুকাতে দিত। খোলার পাশে আমার বাবা, আমার চাচা সবাই পাশাপাশি বাড়ি করেছে। এরপরে তার পাশেও আমার চাচার বাড়ি। আমাদের বাড়ির পিছনে ছিল বিশাল মরিচ ক্ষেত। তারপরে জোড়া 3টা লম্বা তাল গাছ আছে, আর তারপরেই সেই হাইওয়েটা। এই তাল গাছগুলোকে নিয়েই পরের ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা। বাড়ির দক্ষিণ পাশে ছিল আমাদের উঠান, তার লাগোয়া ধান ক্ষেত, আর সেই ক্ষেতের পাশ দিয়েই চলে গেছে এক সরু আঁকাবাঁকা মেঠো পথ। এই রাস্তাকে সবাই পুরনো সড়ক বলতো, কারণ হাইওয়ে হওয়ার আগের যুগে এই পথ দিয়েই সবাই সদরে যেতেন। আমার জন্মের পর থেকেই আমি হাইওয়েটা দেখছি। প্রথমে সিঙ্গেল ছিল, এরপর ধীরে ধীরে বড় হতে থাকে, এখন 4 লেনের রাস্তা। কিন্তু পুরনো সড়কটা নিয়ে গ্রামের মানুষের কৌতূহলের কোনো শেষ ছিল না। অনেকে বলতো এই পথের মাঝে মধ্যে অচেনা মানুষের হাঁটার শব্দ শোনা যায়, অথচ আমরা কাউকে দেখতে পাই না। একদিন এই হাইওয়েতেই ঘটে গেল এক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। ভয়ানক শব্দ, মানুষের চিৎকার, সব মিলিয়ে সেই রাতের পর থেকে আমাদের বাড়িতে একটি অদ্ভুত আতঙ্ক নেমে আসে। বিশেষ করে রাত হলে বাবা যেহেতু শিক্ষকতা করেন, মাগরিবের আজানের সাথে সাথেই তিনি বাসায় ফিরতেন। তবে কোনো একদিন স্কুলের মিটিং থাকলে একটু দেরি হতো, তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, মোবাইল ফোন তো দূরের কথা। এক সন্ধ্যায় বাবা ফিরতে দেরি করলেন। মা ভাবলেন স্কুলে হয়তো মিটিং আছে। মাগরিবের আজান দিয়েছে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, ঘরে ছিল একটাই হারিকেন আর 2টা বাতি। কেরোসিন প্রায় শেষ, আর মা ভাবলেন কাকির বাড়িতে গিয়ে একটু কেরোসিন এনে রাখি, কখন যে হারিকেনটা নিভিয়ে যায়। তিনি আমাকে বাসায় একা রেখেই কাকির বাড়িতে গেলেন। আমার কাকির বাড়ি তো পাশেই ছিল। তখন শোয়েব ভাইয়া, আমি তখন পুরো বাড়ি জুড়ে একা। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে মুসল্লিরা ফিরে গেছে, চারিদিকে হঠাৎ অস্বাভাবিক রকমের নীরব। ঠিক তখনই আমাদের ঘরের পিছন থেকে একটা ছাগল ডাকার মতো একটা শব্দ ভেসে এলো। ছাগল ভয় পেলে যেমন দ্রুত কান্নার সুরে সবাইকে ডাকার চেষ্টা করে, ঠিক তেমন। ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। জানালা খুলে তাকালাম, কিছুই নেই, চারিদিকে শুধু শুনশান, নীরব সবকিছু। আমাদের বাড়ির পাশে ছিল একটা বড়ই গাছ। সেই গাছের বড়ই দেখলে লোভ ধরে যেত আমার, কিন্তু সেই বড়ই সব মুখে দিলেই সব লোভ মরে যেত, এতটাই বিশ্রী স্বাদ ছিল।
আমরা জানতাম, তাই খেতাম না। মা ওই বড়িগুলো রোদে শুকিয়ে আচার বানাতেন। হঠাৎ দেখি সেই বড়ির গাছটা প্রচণ্ড জোরে নড়ছে। আশ্চর্যের বিষয়, চারিদিকে কোনো বাতাস নেই, অন্যান্য গাছের পাতাও নড়ে না। আমি দরজার মুখে দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই রান্নাঘরের পিছন থেকে একজন মেয়ে মানুষের মতো কণ্ঠে এক ভয়ঙ্কর হাসি শোনা গেল। তারপর থেকেই সেই কণ্ঠে বলা হলো, কিরে, তোর মা এখনো আসে নাই? এরপর আবার পাগলের মতো হাসি। আমার বয়স তখন 8 বছরের বেশি না। আমি ভয়ে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর দরজায় 3টা টোকা দিল, ঠক 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 করে। আমাকে ডাকছে, কাইসার, দরজা খোল, আমি তোর মা, কেরোসিন নিয়ে আসছি। আমি ভেবেছিলাম ওইটা মা। আমি দরজা খুললাম, মুহূর্তেই দেখি কেউ নেই। শুধু মনে হলো কিছু একটা আমাকে ছুঁয়ে চলে গেছে, অথচ চারিদিকে বাতাসের কোনো চিহ্ন নেই। আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম। মা আসছে ভাবেই আমি বাইরে ডাকতে গেলাম। ঠিক তখনই মনে হলো আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে এবং আমাকে ফিস ফিস করে বলছে, আর কিছু মনে নেই। আমি তখনই অজ্ঞান হয়ে পড়ি। পরে আমার মা, কাকি, তারা সবাই মিলে গেটের সামনে এসে আমাকে অজ্ঞান অবস্থায় পায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মায়ের বর্ণনা। মা বললেন তিনি আমাকে কাকির বাড়ির সামনের দিকে দৌড়ে যেতে দেখেছেন এবং ডাক দিলেও আমি নাকি শুনিনি, অথচ আমি দেখেছি মা কাকির বাড়িতে গেছে। তাহলে ওই সময় আমার চোখে যাকে মা মনে হয়েছিল সে কে ছিল? এই প্রশ্নটা আজও আমার অজানা। ওই ঘটনাটি ঘটে যাওয়ার প্রায় 3 মাস পর 3 মাস আমি নিজেই অসুস্থ ছিলাম। জ্ঞান ফেরার পর সারা শরীর জ্বরে পুড়তে থাকে এবং রাতে ঘুম ভেঙে যেত, ভয়ও পেতাম, মাঝে মাঝে উঠে কাঁদতাম। এইভাবেই ঠিক চলছিল। তারপরেই ঘটে যায় আর একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা আমার পরিবার আজও কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নিতে পারেনি। সেদিন শীতের বিকেলে গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছিল। মা তেলের পিঠা বানিয়েছিলেন। তখন বিদ্যুৎ এখনো সচরাচর আসেনি। তো আমাদের এলাকার উঠানে সন্ধ্যার সময় সন্ধ্যার আলো বা হারিকেনের কাপা কাপা হলদে আলো মিশিয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছিল। বাবাও সেদিন বাসায় ছিলেন, দাদু এসেছিলেন, কাকির বাড়ি থেকে মা সাহায্য করার জন্য মাকে। রান্নাঘরের চুলার আগুনে তেল গরম হচ্ছিল। তখন চারপাশে ভাজা পিঠার গন্ধ ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই গন্ধের মাঝেও যেন একটা অচেতনা বা অচেনা শীতল একটা ভাব ভেসে বেড়াচ্ছিল। পিঠে উল্টোতে উল্টোতে হঠাৎ মা খেয়াল করলেন রান্নাঘরের পিছনে ওই বড়ই গাছটার নিচে কেউ বসে আছে। বয়সে অনেক বয়স্ক। ওই মানুষের পিঠটা সামান্য বাঁকা ছিল, মাথায় এলোমেলো চুল ছিল, মুখটা যেন অর্ধেক ছায়ার ভিতরে ঢাকা। মুখের ভিতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠেছিল আমার আম্মুর। কিন্তু মা বরাবরই সাহসী ছিলেন। তিনি পলক ফেলে আবার তাকালেন। সেই বুড়ি আর নেই। যে কোনো দিন কেউ কিছু এই বিষয়ে জানালেন না। মনে মনে ভাবলেন হয়তো চোখের ভুল ছিল। আমার আম্মু আবার আগের মতো করে পিঠে বানানোর কাজে মন দিয়ে দিল। একটার পর একটা পিঠা ভাজছে। দাদু পাশে বসে মেঝের আগুনে কাঠ দিচ্ছিলেন। পিঠাগুলো মা বড় একটি বালতিতে তুলে রেখেছিলেন। গুনে গুনে 20-25টার মতো পিঠা জমে গেছে। তখন মা হালকা গলায় দাদুকে বললেন, কায়সারকে 2টা পিঠা দিয়ে দেন, এখন না খেলে পোলাটা আমার ঘুমিয়ে পড়বে।
দাদু বাটিটা কাছে টানলেন এবং হাত বাড়িয়ে বাটির ভিতরে ঢুকালেন, কিন্তু সেই ঠিক একই মুহূর্তে দাদুর মুখের রং পাল্টে গেল। বাটিটা একেবারে খালি, না একটা পিঠাও ছিল, না ছিল কোনো তেলের চিহ্ন। যেন কখনো এমন অবস্থা যে ওই যে পাতিলের ভিতর কিছু গরম কিছু রেখেছে এটাও বোঝা যাচ্ছে না, যেন কখনো কিছু সেখানে রাখাই হয়নি, এই অবস্থা হয়ে আছে। দাদু কিছুক্ষণ নির্বাক হয়ে বাটিটার ভিতরে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে কাপা গলায় বললেন, এটা এটা কি রে মা? মা ছুটে এসে বাটির দিকে তাকালেন। চোখের সামনে অন্ধকার নেমে এলো। এইমাত্র যিনি নিজের হাতে পিঠাগুলো তুলে রেখেছেন সেই বাটিতে কিছুই নেই। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। রান্নাঘরে হঠাৎ অস্বাভাবিক একটা নীরবতা নেমে আসে সবার মাঝে। হারিকেনের আলো কাঁপতে থাকে, বাইরে বড়ই গাছের পাতাগুলো অকারণেই সরসর করে ওঠে। দাদু তখন বোঝেন এটা সাধারণ কিছু না। তিনি আর এক মুহূর্ত দেরি না করে বাটিটা উল্টে দিলেন, যেন কিছু পড়ে যাবে এই আশায়। কিন্তু মাটিতে পড়ল কেবল শূন্যতা, আর সেই শূন্যতা যেন আরো বেশি ভারী হয়ে উঠল। মা চুপ করে বসে পড়লেন। বুকের ভিতর অজানা আতঙ্ক জমাট বাঁধতে লাগলো। সেদিন আর একটা পিঠাও বানানো হয়নি। চুলায় আগুন নিভিয়ে দেওয়া হলো এবং কেউ তাকে কিছু বলল না, কেউ কিছু প্রশ্নও করল না। কিন্তু সেই সন্ধ্যার পর থেকে বড়ই গাছটার দিকে কেউ সন্ধ্যার সময় আর সহজে তাকাতে পারত না। আমাদের বাড়িতে সেই দিন থেকেই একটা কথা, অলিখিত নিয়ম হলো বা হয়ে গেছে, সন্ধ্যার পর কেউ কিছু বানানো যাবে না, বিশেষ করে তেলের পিঠা তো নয়। আজ এইটুকুই বললাম। যদি ঘটনা ভালো লাগে, এটা খুব একটা যে ভয়ঙ্কর ঘটনা তা না, তবে রহস্যময় একটি ঘটনা। এরকম ঘটনা সচরাচর সবার জীবনে একবার হলেও ঘটেছে। আমার নিজের দাদা দাদির সাথেও এরকম ঘটনা ঘটেছে। আগে নাকি বসন্তপুরী ছিল, তিনি সবসময় ওই যখন মানুষ পিঠা ভাজতো তিনি ওই পিঠা নেওয়ার জন্য বসে থাকতো। আবার চোখ পুরো গা চোখ ওলাও নাকি বুড়ি ছিল। যাই হোক, এগুলো শোনা কথা মুরব্বীদের থেকে, কতটুকু সত্য তা জানি না, বা এই রিলেটেড কোনো ঘটনা এখন আমাদের কাছে আসেওনি বিধায় এই বিষয়ে আমরা এখনও অজ্ঞ। যদি আপনাদের কাছে এরকম রিলেটেড চোখওয়ালা বুড়ি, পুরো শরীর চোখ দিয়ে ভরা এরকম ঘটনা যদি আপনাদের কাছে জানা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে মেল করবেন বা আমাদের কমেন্ট করে জানাবেন যে ভাই এই ঘটনাটি আছে, কিভাবে কথা বলবো, যোগাযোগ করব, আমরা বলে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া রাখবেন কায়সার ভাইয়ের জন্য, তিনি যেন এইরকম ঘটনা আমাদেরকে আরও বেশি বেশি প্রদান করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাই করা ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম বাছাই করা স্পেশাল ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আমাদের এই লং ভূত এফএম চ্যানেলটি যদি আবার সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম ঘটনাগুলোই তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রতিদিন রাত 10টায় ঘটনা ছাড়ি, কিন্তু আজকে একটু সময় সংকীর্ণর কারণে 10:30টার দিকে ঘটনাটা ছেড়েছিলাম। যাই হোক, আমরা প্রতিদিন রাত 10টায় ঘটনা ছাড়ি, আপনারা মাথায় রাখবেন এটা। এবং ঘটনাগুলো কেমন লাগে আমাদের লং ভূত এফএমের, তা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন আমাদের ঘটনাটি তা কমেন্ট করে জানাবেন। দেশের কোন এলাকা থেকে বা কোন বিভাগ থেকে বা কোন জেলা থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন। দেশের বাহির থেকে অনেক প্রবাসী ভাইয়ারা আমাদের ঘটনা শোনেন, বিভিন্ন ইউনাইটেড স্টেট, আমেরিকা, মালয়েশিয়া থেকে একজন কমেন্ট করেছে, সুমন ভাইয়া। এবং আমাদেরকে আরো অনেকেই কমেন্ট করে যাচ্ছেন যে আপনারা প্রতিনিয়ত নাকি আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনছেন। আর আমি বলবো, আপনারা প্রতিদিন আমাদের এই চ্যানেলের ভিতরে রাত 10টা বাজে ঘটনা পাবেন। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আমাদের চ্যানেলের ঘটনা ভালো লাগে। আমি কয়েকদিন ধরেই একটু চিন্তা ভাবনা করে দেখছি বা লক্ষ্য করে দেখছি, আমাদের ঘটনাগুলো আপনারা বেশ পছন্দ করছেন।
আপনারা যদি চান তাহলে আমরা এই ডক্টর আলিফ ভাইয়া বা বাবু ভাইয়া আফরান ভাইয়ার ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো প্রতিদিন। তো আপনারা আমাকে বলুন যে আপনারা কার কণ্ঠে ঘটনা বেশি শুনতে চান, ডক্টর আলিফ ভাইয়া, আফরান ভাইয়া, হাফেজ মঈনুদ্দিন ভাইয়া, সাবেদ আলম ভাইয়া, কার কণ্ঠে আপনারা ঘটনা শুনতে চান এইটা একটু আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়ে প্রায়োরিটি দিয়ে আমরা কিন্তু নতুন নতুন সকল ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। লিসেনার্স, আপনারা আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা কমেন্ট করতে হবে যে কে কোথা থেকে দেখছেন এবং ঘটনাগুলো কেমন লাগছে। এটা যদি কমেন্ট না করেন তাহলে আসলে আমরা ভিডিও বানিয়ে একটা স্যাটিসফাইড যেটা বিষয় আছে সেটা আমরা আসলে পাই না। আপনারা যদি ঘটনা শুনে বুঝতে পারেন যে ঘটনাগুলো শোনার মতো, তাহলে অবশ্যই সেই ঘটনাগুলো আমরা সেই রকম রিলেটেড ঘটনাগুলো নিয়ে আসবো। লিসেনার্স, আপনারা আমাদের কমেন্ট করে জানান কার কণ্ঠে ঘটনা শুনতে চান এবং প্রতিদিন ঘটনা শুনতে চান কিনা। আমরা কিন্তু এই চ্যানেলে প্রতিদিন ঘটনা ছাড়ছি, কিন্তু আপনারা যদি চান যে একদিন পর পর ভালো ঘটনা, তো আমরা সেটাও করতে রাজি আছি। তো এটা এই বিষয়ে জানাতে হবে। আর সেটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা মাথায় রাখতে হবে যে ভাই আমাদের ঘটনাগুলো শুনলে অবশ্যই ঘটনাগুলো একটু শেয়ার করতে হবে আপনাদের বন্ধু বান্ধবের কাছে এবং নতুন নতুন ঘটনার জন্য একটু আমাদেরকে কমেন্ট করতে হবে কার কণ্ঠে ঘটনা শুনতে চান। তাহলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে সুবিধা হয় কেন বলছি, তাহলে আমরা ঘটনাগুলো বাছাই করতে পারি ভালো করে। আমরা সারাদিন ঘটনা বাছাই করি, কে কোনটা পছন্দ করে সেইটা আমরা আসলে বুঝতে পারি না। যদি যেটার কমেন্ট বেশি আসে সেইটা আসলে আমরা কমেন্ট করব, সরি সেটার ভিডিও বানাবো। যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি, মানে আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোড বা ভয়ঙ্কর ঘটনার কারণে। আমার ভিডিও করতে করতে লাইট চলে যাওয়ার কারণে আমি শর্ট করে কথা বললাম। যাই হোক, আপনাদেরকে যে ঘটনাটি শুনিয়েছি এটা মনে হয় আপনাদের পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।